হ্যালো স্টুডেন্টস, আমি অভিজিৎ স্যার। তোমাদের জন্য আমি আজকে ইকোনমিক্সের ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের একটা ক্লাস নিয়ে এসেছি। ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, যেটাকে আমরা বাংলায় বলি যে ভারতের ব্যাংক ব্যবস্থা। ব্যাংক, যেটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা সংস্থা। অর্থাৎ আমরা যদি কোনো কিছু কেনাকাটা করি বা কাউকে টাকা পাঠাই বা আর্থিক যে কোনো লেনদেনের জন্য আজকের দিনে ব্যাংক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যাংক ছাড়া তুমি কিন্তু কোনো রকম কাজকর্ম করতে পারবে না। এই ব্যাংকিং ব্যবস্থা কিন্তু ১ম থেকে যেরকম আজকে ব্যাংকিং ব্যবস্থা সেরকম কিন্তু ছিল না। এই ব্যাংকিং ব্যবস্থা কিন্তু সময়ের সাথে, সাথে পরিবর্তিত হয়েছে এবং এই ব্যাংকিং ব্যবস্থা কিভাবে ভারতে তৈরি হয়েছে বা ভারতে এসেছে, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এবং তারপরে আমরা আজকেই আলোচনা করব যে এই ব্যাংক ব্যবস্থা কাদের হাত ধরে ভারতে এলো এবং ভারতে আসার পর কিভাবে ব্যাংক ব্যবস্থা পরিবর্তিত হয়ে আজকের ব্যাংক ব্যবস্থায় পরিণত হয়েছে এবং আজকের দিনে এই ব্যাংক ব্যবস্থাটা কেমন, সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। ১ম এ দেখতে পাচ্ছি ব্যাংক কাকে বলে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বাণিজ্যিক ব্যাংক বা ব্যাংক সেটাকেই বলা হয় যেসব আর্থিক প্রতিষ্ঠান বাণিজ্যিক উদ্দেশ্যে চাহিদা মাত্র ফেরত দেওয়ার শর্তে জনসাধারণ এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং বিভিন্ন ব্যক্তি এবং সংস্থাকে ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। সহজ কথায় বলি, আর্থিক প্রতিষ্ঠান মানে যে প্রতিষ্ঠানে অর্থ নিয়ে কাজকর্ম হয়ে থাকে তাকে আমরা আর্থিক প্রতিষ্ঠান বলবো। সেই যেসব আর্থিক প্রতিষ্ঠান চাহিদা মাত্র ফেরত দেওয়া শর্তে, মানে তুমি সেখানে টাকা রেখেছো সেই আর্থিক প্রতিষ্ঠানে, তোমার যখন মনে হবে তুমি চাইবে, সেই শর্ত। মানে এটা নয় যে তুমি কাউকে টাকা দিয়েছো তাকে হঠাৎ করে চাইলে সে দিতে পারবে না। কিন্তু ব্যাংকের ব্যবস্থাটাই এরকম, তুমি যখনই গিয়ে চাইবে যে আমার একটু টাকা দরকার, সেই টাকাটা কিন্তু তারা দিতে বাধ্য থাকে। সেই কারণে সেই শর্তটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকের ক্ষেত্রে। এই চাহিদাটা কিন্তু ভীষণ ভাইটাল। চাহিদা মাত্র ফেরত দেওয়ার শর্তে, যখন তোমার চাইবে সেই অনুযায়ী ফেরত দেওয়ার শর্ত অনুযায়ী জনসাধারণ বা মানুষের কাছ থেকে বা বিভিন্ন সংস্থার কাছ থেকে যখন তারা অর্থ জমা রাখে এবং হয়তো সে জমা রাখেনি কিন্তু তার টাকার প্রয়োজন হয়েছে, সেই কারণে সে ঋণ নিতে পারে। অর্থাৎ যেসব আর্থিক প্রতিষ্ঠান এইরকম টাকা জমা রাখে এবং ঋণ প্রদান করতে পারে বা যার ক্ষমতা রয়েছে, তাকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলি। তবে এক্ষেত্রে তুমি যদি কারো টাকা জমা রাখো বা তুমি যদি কাউকে ঋণ দাও, সেটা ব্যাংক হয়ে যাবে না। তার জন্য তোমাকে প্রপার ভাবে পারমিশন নিতে হবে, যেটাকে আমরা লাইসেন্স বলি, সেটার কিন্তু প্রয়োজন হয়ে থাকে। ওকে। ভারতে এই যে ব্যাংকিং ব্যবস্থার সূচনা হয়েছিল ইংরেজদের হাত ধরে। ইংরেজরা ভারতে এসেছিল, প্রত্যেকেই জানি যে ১৬০০ খ্রিস্টাব্দে যখন ভারতে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1600 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্য করার জন্য। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার পরে বাণিজ্য করার উদ্দেশ্যে এলেও তারা ভারতে আসার পরে কি করেছিল? পলাশির যুদ্ধ, ব্যাটেল অফ পলাশি 1757, ব্যাটেল অফ বক্সার 1764 এবং তারপর দেওয়ানি লাভের মাধ্যমে ভারতের যে শাসন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের হাতে নিয়ে নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে 1857 সালের মহাবিদ্রোহের মাধ্যমে 1858 সালে যে আমাদের যে ভারতের যে স্বাধীনতা আইন, মানে সরি, 1858 এ যে রানীর যে প্রোক্লেমেশন, সেটা অনুযায়ী ভারত শাসন আইন অনুযায়ী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে যে ক্ষমতা, সেটা ব্রিটেনের যে রানী তার আন্ডারে চলে যায়। ফলে এরপর আর কোনো কোম্পানি নয়, সরাসরি ইংরেজরা বা ব্রিটিশরা ভারত শাসন করেছিল। এই ব্রিটিশরা ভারতে কেন এসেছিল? প্রথম অবস্থায় আমরা দেখলাম যে বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল। কিন্তু পরবর্তীকালে ভারত থেকে তারা কি করে? বিভিন্ন সম্পদ লুট করতে শুরু করে। এবার সরাসরি তো সম্পদ লুট করা সম্ভব নয়। এই কারণে তারা কি করেছিল? সেই যে লুট করা সম্পদ, তারা কি করেছিল? বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নিয়ে যাওয়া শুরু করেছিল। এই কারণে তারা কি করেছিল? ৩ টে ব্যাংক তৈরি করেছিল। ৩ টে প্রেসিডেন্সি ছিল। বেঙ্গল প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সি। এর মধ্যে বাংলা প্রেসিডেন্সি সবার ১ম এ ছিল, যেখানে ১৮০৬ সালে তারা ব্যাংক অফ ক্যালকাটা বানায়। বম্বেতে তারা বানায় ব্যাংক অফ বম্বে এবং মাদ্রাজে বানায় ব্যাংক অফ মাদ্রাস। এই ৩ টে প্রেসিডেন্সি ছিল, কারণ এই ৩ টে প্রেসিডেন্সি সমুদ্রের ধারে ৩ টেই ছিল এবং সমুদ্রের ধারে অবস্থিত ছিল। ফলে সুবিধা হতো কি? এখান থেকে তারা সমস্ত যে টাকা জাহাজের মাধ্যমে ইংল্যান্ডে নিয়ে যেতে পারত। এই কারণে তারা ৩ টে প্রেসিডেন্সি ব্যাংক তৈরি করেছিল নিজের ব্যবসায়িক সুবিধার জন্য। কিন্তু যেহেতু এগুলো সম্পূর্ণ ব্রিটিশদের দ্বারা পরিচালিত ছিল, সেই কারণে সাধারণ মানুষেরা ছিল, তারা কিন্তু এটা
ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করেনি বা এখানে টাকা রাখতে তারা কিন্তু মানে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। সেই কারণে ১৮৮১ খ্রিস্টাব্দে সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা পরিচালিত একটা বাণিজ্যিক ব্যাংক তৈরি হয়, যার নাম হয় অওধ কমার্শিয়াল ব্যাংক। অওধ মানে অযোধ্যা, যেটা ফৈজাবাদে অবস্থিত। তোমরা প্রত্যেকে হয়তো জানো, উত্তরপ্রদেশের যে ফৈজাবাদ যেটা লোকসভা, তার মধ্যে অযোধ্যা বা অওধ একটা অঞ্চল রয়েছে। এইটাই আমরা রিসেন্টলি দেখেছি যে আমাদের যে ইলেকশন হলো, সেই ইলেকশনে অযোধ্যা থেকে যেখানে রাম মন্দিরের উদ্বোধন হলো সেখানেই কিন্তু বিজেপি হেরেছে অযোধ্যায়। কিন্তু ফৈজাবাদ লোকসভা কিন্তু পেয়েছে। এটা একটা অন্য ব্যাপার। যাই হোক, তো এখানে অযোধ্যা কমার্শিয়াল ব্যাংক তৈরি ছিল। এর পেছনে অনেক কারণ রয়েছে। এর পেছনে কারণ বলতে আমরা একটা কথা বলতে পারি যে যখন ৩য় পানিপথের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে লড়াইটা হয়েছিল মারাঠা এবং আবদালির মধ্যে। কিন্তু সেখান থেকে যাকে বলা হয় মাখন পেয়েছিল কারা? মাখন পেয়েছিল ব্রিটিশরা। সেটা একটা অন্য গল্প। সেটা অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু অওধ কমার্শিয়াল ব্যাংক সেই সময় ১ম ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাংক ছিল। এরপর 1895 এ লালা লাজপত রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটাকে আমরা পিএনবি বলে থাকি, আজকের দিনে ২য় দীর্ঘতম ব্যাংক রয়েছে, ২য় বড় ব্যাংক রয়েছে। ফাউন্ডার ছিল লালা লাজপত রায়। আমরা প্রত্যেকে লাল বাল পাল শুনেছি, যে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পালের মধ্যে লালা লাজপত রায়, লাল বাল পাল। তো তিনি পাঞ্জাবের লাহোরে তৈরি করেছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটাকে আমরা পিএনবি বলি আজকের দিনে, যেটা সাকসেসফুলি রান করছে। খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, লালা লাজপত রায় সাইমন কমিশন বিরোধী আন্দোলনে আ আম প্রতিবাদ করতে গিয়ে সেখানে লাঠির আঘাতে মারা যান। কিন্তু পরবর্তীকালে তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল আমাদের ভগৎ সিং। ১ বছরের মধ্যে। এটা সম্পর্কেও আমাদের হিস্ট্রিতে আলোচনা হবে। ১৯২১ খ্রিস্টাব্দে কি হলো? এই যে ৩ টে প্রেসিডেন্সি ব্যাংক ছিল। ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বম্বে এবং ব্যাংক অফ মাদ্রাস। এই ৩ টেকে একত্রিত করে একটা ব্যাংক তৈরি করা হয়। তার নাম দেওয়া হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আলাদা কোনো ব্যাংক নয়। এটা এই যে ৩ টে প্রেসিডেন্সি ব্যাংক ছিল, এই ৩ টে ব্যাংককে মার্জ করে একসাথে করে তৈরি করা হয়েছিল ব্যাংক অফ ইম্পেরিয়াল ব্যাংক। অর্থাৎ একটা জিনিস বুঝতে পারছি যে এই ব্যাংক কিন্তু আলাদা কোনো ব্যাংক নয়। এই ৩ টে ব্যাংককে একত্রিত করা হয়েছিল। এবার ইম্পেরিয়াল ব্যাংক সেই সময় কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মতো আচরণ করত। মানে একদম সেন্ট্রাল ব্যাংক, যেটা ব্রিটিশরা তাদের সমস্ত কিছু এর মাধ্যমে কন্ট্রোল করত। এটা ততদিন কাজ করেছিল যতদিন না রিজার্ভ ব্যাংক, যেটাকে আরবিআই বলে থাকি, আরবিআই গঠন হয়েছিল। আরবিআই কবে গঠন হয়েছিল? 1935 এ। আমরা এটা সম্পর্কে আলোচনা করব। আরবিআই গঠন হওয়া, পরবর্তীকালে আরবিআই যে ন্যাশনালিক মানে জাতীয়করণ করা হয়েছিল, ন্যাশনালাইজেশন করা হয়েছিল, সেটাও আমরা আলোচনা করব। তাহলে এবার দেখি পরবর্তীকালে কি হলো। এবার ইম্পেরিয়াল ব্যাংক যেটা তৈরি করা হয়েছিল ১৯৫৫ সালে, এই যে ইম্পেরিয়াল ব্যাংক যেটা ১৯২১ সালে তৈরি করা হয়েছিল, ১৯৫৫ সালে কি করা হলো? এটাকে জাতীয়করণ করা হয়। ন্যাশনালাইজেশন করা হয়। কেন? কারণ ১৯৫৫ তে অলরেডি কি হয়েছিল? ব্রিটেনের কাছ থেকে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেয়ে গেছিল। কিন্তু এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যেহেতু ব্রিটিশদের দ্বারা পরিচালিত ছিল, সেই কারণে এটাকে জাতীয়করণ করা প্রয়োজন ছিল। অর্থাৎ সরকারের এটাকে কন্ট্রোল করা দরকার ছিল, কারণ এর রেভিনিউ প্রচুর বেশি ছিল। এই কারণে এর নাম পরিবর্তন করে দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা এসবিআই বলে থাকি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করা হয়, যার হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। খুব ভালো কথা। এর মাধ্যমে সরকার কি করে? ইম্পেরিয়াল ব্যাংককে নিজস্ব করে বা জাতীয়করণ করে ফেলে। এরপর 90 তবুও কিন্তু সমস্যা কি ছিল? যে বেশিরভাগ ব্যাংক জাতীয়করণ এসবিআই হলেও আরো অনেক ব্যাংক ছিল যারা প্রাইভেট ব্যাংক ছিল। যেই ব্যাংকগুলো শুধুমাত্র শহর কেন্দ্রিক ব্যবসা করত। কেন? কারণ শহরেই বেশি মানুষ তার কাছ থেকে লোন নেবে। এই কারণে শহর কেন্দ্রিক প্রত্যেকটা ব্যাংক চাইতো বাণিজ্য করতে। ফলে গ্রামে সেভাবে সাধারণ মানুষ ব্যাংকের সাথে যুক্ত হতে পারেনি। সেই কারণে 1969 এ ইন্দিরা গান্ধী সরকার, যেটাকে আমাদের কংগ্রেস সরকার বলি, জওহরলাল নেহেরু ১ম প্রধানমন্ত্রী, তারপর লাল বাহাদুর শাস্ত্রী ২য় প্রধানমন্ত্রী, আর তারপর ইন্দিরা গান্ধী ৩য় প্রধানমন্ত্রী ছিলেন। তো তিনি 1969 এ অর্ডিন্যান্স জারি করার মাধ্যমে ৫০ কোটি টাকার বেশি যেসব ব্যাংক রয়েছে, তাদের স্থায়ী আমানত রয়েছে, সেরকম ১৪ টি ব্যাংক, ১৪ টি বাণিজ্যিক ব্যাংকে ন্যাশনালাইজেশন করেছিলেন বা জাতীয়করণ করেছেন। এর বিরুদ্ধে সেই সময় তৎকালীন সুপ্রিম কোর্টে কেস হয়েছিল। এটা একটা অন্য ব্যাপার। আমরা এখানে এটা সম্পর্কে বিস্তারিত করব না। কিন্তু অর্ডিন্যান্স করার প্রয়োজনীয়তা কেন হয়েছিল? তার কারণ কংগ্রেসেরই যারা অর্থমন্ত্রী ছিলেন সেই সময়, মোরারজি দেশাই, বাকি প্রত্যেকেই এর বিরোধিতা করেছিল। সেই কারণে রাষ্ট্রপতির মাধ্যমে
ইন্দিরা গান্ধী অর্ডিন্যান্স ইস্যু করেছিলেন। এক্ষেত্রে অর্ডিন্যান্স কথাটার মানে হচ্ছে কোনো যদি আইন তৈরি করতে হয় সেক্ষেত্রে কি হয়, লোকসভা রাজ্যসভায় সেটা নিয়ে আলোচনা হয়। আলোচনার পরে সেটা লোকসভা রাজ্যসভায় যদি মেজরিটিতে পাস হয় এবং তারপর যদি রাষ্ট্রপতি সেটা স্বাক্ষর করে তখন সেই বিলটা আইনে পরিণত হয়। কিন্তু যদি লোকসভা এবং রাজ্যসভাকে অ্যাভয়েড করে শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে কোনো বিলকে আইনে পরিণত করা এবং পরবর্তীকালে সেটাকে কার্যকরী করার জন্য নিয়ে আসা হয় লোকসভা রাজ্যসভায়, সেটাকে অর্ডিন্যান্স বলা। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা সংবিধান ক্লাসে আলোচনা করব। এখানে আমরা এটাই জানবো যে 1969 এরকম 14 টি ব্যাংকে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা। এরপর 1980 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী সরকার আবার অর্ডিন্যান্স জারি করে 200 কোটি টাকার বেশি যেসব ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলিকে আরো 6 টি ব্যাংকে জাতীয়করণ করে। তাহলে এইভাবে 20 টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল। পরবর্তীকালে আরো কিছু ব্যাংকে জাতীয়করণ করা হয়। আবার অনেক ব্যাংক মার্জ হয়ে যায়। ঠিক আছে? মানে একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। সেগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব। বর্তমানে এরকম রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা জাতীয়করণ ব্যাংক 12 টি রয়েছে। তার মধ্যে সবচেয়ে ১ম রয়েছে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা এসবিআই রয়েছে। পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, যেটার কথা আমরা বললাম, লালা লাজপত রায়। তারপরে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, তারপর কানাড়া ব্যাংক রয়েছেন, ব্যাংক অফ বরোদা রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে, ইউকো ব্যাংক রয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্র রয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা খুবই মানে আমাদের ফিরোজ শাহ মেহতার ব্যাংক ছিল, খুবই মানে এলিগেন্ট একটা ব্যাংক ছিল, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ ইন্ডিয়া। এই 12টা ব্যাংক কিন্তু বর্তমানে ন্যাশনালাইজ বা জাতীয়করণ ব্যাংক রয়েছে। ওকে, দেখো এবার আমরা কি আলোচনা করব ভারতের রিজার্ভ ব্যাংক সম্পর্কে। 1926 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ব্রিটিশ সরকার, হিল্টন ইয়ং কমিশন ছিল, যেটা অলরেডি আগে গঠন হয়েছিল। তারা সুপারিশ করেছিল 1926 এ। তার সুপারিশ ক্রমে 1934 সালে আরবিআই অ্যাক্ট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই অ্যাক্ট পাস হয়, যেই আইনের মাধ্যমে 1935 সালের 1 এপ্রিল ভারতে রিজার্ভ ব্যাংক বা আরবিআই প্রতিষ্ঠিত হয়। এবার এক্ষেত্রে একটা মানে আমাদের গর্বের বিষয় জিনিস কি, যে এই যে রিজার্ভ ব্যাংক গঠনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল? ডক্টর ভি আর আম্বেদকর স্যার। কারণ ডক্টর বি আর আম্বেদকর স্যার তিনি আহ, ঘোষণা করেছেন, তার একটা বিখ্যাত বই ছিল দ্য প্রবলেম অফ ইন্ডিয়ান রুপি। ভারতের যে টাকা বা অর্থ রয়েছে সেই সম্পর্কে, তার সমস্যাটা কি সেই সম্পর্কে একটা বই লিখেছিলেন ডক্টর আম্বেদকর। তার বইয়ের উপর ভিত্তি করে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছো যে আম্বেদকর শুধুমাত্র যে কনস্টিটিউশন বা সংবিধান গঠনের সাথে যুক্ত সেরকম নয়, তিনি ভারতের অর্থনীতি বা ইকোনমিক্সেরও কিন্তু বড় একজন মানে শিক্ষিত ব্যক্তি ছিলেন। তো যাই হোক, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1949 সালে রিজার্ভ ব্যাংকেও জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়। এর আগেই পর্যন্ত রিজার্ভ ব্যাংক আমাদের মায়ানমার এবং পাকিস্তানেরও জাতীয় ব্যাংক হিসেবে কাজ করেছিল। পরবর্তীকালে যখন তারা আলাদা হয়ে যায় তখন তাদের নিজস্ব ব্যাংক হয়ে যায়, কিন্তু যতদিন তারা ভারতের সাথে যুক্ত ছিল ততদিন কিন্তু ভারত রিজার্ভ ব্যাংক তাদেরও কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করেছে। 1935 সালে যখন রিজার্ভ ব্যাংক গঠন করা হয় তখন প্রথম ফার্স্ট গভর্নর হয়েছিল স্যার অসবর্ন স্মিথ। যেহেতু ব্রিটিশদের আন্ডারে ছিল সেই কারণে স্যার অসবর্ন স্মিথ এর গভর্নর ছিলেন। পরবর্তীকালে ভারত স্বাধীন হওয়ার পরে 1948 সালে গভর্নর হন সি ডি দেশমুখ। 1948 থেকে 49 পর্যন্ত তিনি গভর্নর ছিলেন। বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। এগুলো আমাদের পড়তে হবে, গভর্নর কে রয়েছেন কি ব্যাপার আমাদের পড়তে হবে। মনে রাখবে রিজার্ভ ব্যাংকে কিন্তু একজন গভর্নর থাকেন, এর সাথে সাথে 4 জন ডেপুটি গভর্নর বা সহকারী গভর্নর থাকেন। কি হয়, প্রথম যে গভর্নর তার যখন টার্ম শেষ হয় বা তিনি যখন পদত্যাগ করেন বা তিনি যখন তার যখন টার্ম শেষ হয় তখন এই 4 জন গভর্নরের মধ্যে যে সিনিয়র হন তিনি গভর্নর হন। পরবর্তীকালে আবার একজন সহকারী গভর্নর হন। তাদের মধ্যে যে সিনিয়র হন তাকে জেনারেলি গভর্নর করা হয়। তবে এক্ষেত্রে তাকেই যে করা হবে সেরকম ব্যাপার নয়। এটা কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে অ্যাপয়েন্ট করে থাকে। জেনারেলি সিনিয়রিটির বেসিসেই করা হয়, তবে অনেক ক্ষেত্রে পলিটিক্যাল কারণে অন্য ব্যক্তিদেরকেও করা হয়, যেটা কলিজিয়ামের ক্ষেত্রে হয়। এক্ষেত্রে কলিজিয়াম মেনটেন হয় না, কিন্তু সিনিয়রিটিটাকে কিছু ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে এই যে ভারতের যে নোট রয়েছে বিভিন্ন কারেন্সি, সেই নোট ছাপানোর অধিকার কিন্তু শুধুমাত্র রিজার্ভ ব্যাংকে রয়েছে। এসবিআই বলো পিএনবি বলো, এরা কিন্তু কোনো নোট ছাপাতে পারবে না। এরা শুধুমাত্র কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবে বা একটা কারেন্সি আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবে, কিন্তু কোনো রকমের নোট ছাপানোর অধিকার কিন্তু রিজার্ভ ব্যাংক ছাড়া আর কারো কাছে নেই। ওকে, এবারে এই রিজার্ভ ব্যাংক কি কি কাজ করে? রিজার্ভ ব্যাংক কি করে? কাগজি মুদ্রার প্রচলন করে। বিভিন্ন ধরনের আমাদের মুদ্রা হয়। তার মধ্যে প্রধানত দেখো ৳১ টাকার নোট, এবার বিভিন্ন যে কয়েন, এগুলো কিন্তু
আমাদের রিজার্ভ ব্যাংক করে না। বাকি যাবতীয় যত নোট রয়েছে ৳৫ র নোট, ৳১০ র নোট, ৳২০ র নোট, ৳৫০ র নোট, ৳১০০ র নোট, ৳২০০ র নোট, ৳৫০০ র নোট সবই কিন্তু রিজার্ভ ব্যাংক প্রচলন করেন এবং সেই রিজার্ভ ব্যাংকের প্রচলন করা নোটের মধ্যে রিজার্ভ ব্যাংকের যে গভর্নর রয়েছেন, সেই গভর্নরের কিন্তু সিগনেচার থাকে। কিন্তু ৳১ র নোটে কিন্তু ৳১ র নোট কিন্তু আমাদের যে অর্থ দপ্তর, সেই অর্থ দপ্তর থেকে কিন্তু এটা ইস্যু করা হয়ে থাকে। সেই কারণে ৳১ র নোটে কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে না। আমাদের যে অর্থ সচিব, যে ফাইন্যান্স সেক্রেটারি থাকে, তার কিন্তু স্বাক্ষর থাকে। ওকে? তাহলে কাগজি মুদ্রার প্রচলন করে থাকে রিজার্ভ ব্যাংক। এছাড়া সরকারের ব্যাংক হিসাবে রিজার্ভ ব্যাংক কাজ করে। সরকারের ব্যাংক বলতে দেখো আজকের দিনে যেকোনো সরকার রয়েছে, ৫ বছর পরে সরকার পাল্টে যাবে। কিন্তু সেক্ষেত্রে তো সমস্যা হবে। সেই কারণে সরকারের যে রাজস্বগুলো এই রিজার্ভ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকেই আমানত হিসেবে জমা থাকে। অর্থাৎ যে সময় যে সরকারই আসুক সে এই রাজস্বকে ব্যবহার করতে পারবে রিজার্ভ ব্যাংকের থ্রু দিয়ে। অর্থাৎ আমানত নেওয়া বা জমা দেওয়া বা কোনো কিছু সেগুলো কিন্তু সরকারের ব্যাংক হিসেবে রিজার্ভ ব্যাংক কাজ করে। বা বাইরের দেশ থেকে যদি কোনো ত্রাণ আসে বা কোনো যদি এড আসে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএমএফ থেকে যা আসবে সব কিন্তু রিজার্ভ ব্যাংকের থ্রু দিয়েই হবে। এটা কিন্তু মাথায় রাখবে। আর সরকারের ব্যাংকার হিসেবে কিন্তু আরবিআই কাজ করে। এছাড়া সরকারের পরামর্শদাতা হিসেবেও কাজ করে। অর্থাৎ দেশের যে বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন, যেমন আমদানি রপ্তানি নীতি অর্থাৎ কত টাকা বা কত জিনিস আমদানি করব, কতটা রপ্তানি হবে, ঋণ নিয়ন্ত্রণ মানে কত টাকা ঋণ দেওয়া যেতে পারে, সেগুলো কন্ট্রোল করা বা আমাদের যে প্ল্যানিং আগে তো আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতো, এখন তো নীতি আয়োগের মাধ্যমে হয়। তো তার জন্য যে অর্থ সেগুলোও এছাড়া বাজেটের নীতি, বাজেট কেমন হওয়া উচিত সেই সংক্রান্ত সরকারকে কিন্তু পরামর্শ দেয় রিজার্ভ ব্যাংক। এছাড়া ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে যে যত সব ব্যাংক আছে তাদেরকে কি হয় মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয়, যেটাকে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয়ে থাকে। এছাড়া ব্যাংকগুলির সর্বশেষ স্তরে ঋণদাতা হয়ে থাকে রিজার্ভ ব্যাংক। মানে যখন কোনো বাণিজ্যিক ব্যাংকের ঋণের প্রয়োজন হয় তখন যদি কেউ তাকে ঋণ না দেয় তখন কিন্তু রিজার্ভ ব্যাংক তাকে ঋণ দিয়ে সহায়তা করে থাকে। এবার যদি সেক্ষেত্রে কোনো ব্যাংকের সেই সিচুয়েশন না থাকে তখন তাকে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট বলা হয়, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, আমরা পরে আলোচনা করব। এছাড়া বাণিজ্যিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ মানে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের বিনিময় হার কি হবে সেটা কি করে রিজার্ভ ব্যাংক স্থির করে থাকে। মানে ডলারের সাপেক্ষে টাকা কত হবে, যদিও রিজার্ভ ব্যাংক চাইলেই এটাকে পরিবর্তন করতে পারে না, এটা কি করে সেই টাকার ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ইন্ডিয়ান রুপির কত ডিমান্ড রয়েছে তার উপর এগুলো ডিপেন্ড করে। কিন্তু এক্সচেঞ্জ রেটটা কত হবে ফাইনালি এটা কিন্তু ঘোষণা করে রিজার্ভ ব্যাংক। অর্থাৎ রিজার্ভ ব্যাংকের ক্ষমতা বা কার্যাবলী কিন্তু যথেষ্ট। দেখো এবার আমরা একটা জিনিস আলোচনা করব রিজার্ভ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে। এই যে রিজার্ভ ব্যাংকের প্রধান কাজ কি, ক্রেডিট কন্ট্রোল করা বা ঋণ নিয়ন্ত্রণ করা বিভিন্ন ভাবে করে থাকে, যার মধ্যে কয়েকটা পদ্ধতি আমরা বলছি। প্রথম কথা ব্যাংক রেট। ব্যাংক রেট কি, যে ন্যূনতম সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংককে ঋণ প্রদান করে। মানে কি হয় অনেক সময় কি হয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিয়ে নেয়। এবার ঋণ মানে কি, তাহলে রিজার্ভ ব্যাংকের টাকার প্রয়োজন না, কি করে যে একটা ইন্টারেস্ট দিয়ে সেই অনুযায়ী রিজার্ভ ব্যাংক ঋণ প্রদান করে থাকে, তাকে ব্যাংক রেট বলে। ব্যাপারটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলিকে রিজার্ভ ব্যাংক ঋণ দেয়। মানে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যখন কোনো ব্যাংক ঋণ নিয়ে থাকে, ঠিক আছে? তখন তাকে একটা ইন্টারেস্ট দিতে হবে। কারণ দেখো সুদ ছাড়া বা ইন্টারেস্ট ছাড়া কিন্তু কোনো কিছু রেট হয় না। সেই কারণে ব্যাংক রেট বলা হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংক যখন রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ঋণ নেবে, একটা সুদ দিতে হবে। সেটাকে বলা হচ্ছে ব্যাংক রেট। যে সুদের হবে সেটা রিজার্ভ ব্যাংক ডিসাইড করতে পারে। কম যদি সুদের হার নির্ধারণ করে তাহলে বেশি টাকা দেবে। আর যদি বেশি সুদের হয় তখন কম টাকা নেবে। নগদ জমার অনুপাত এই কথাটাই আমরা বলছি ক্যাশ রিজার্ভ রেশিও। প্রত্যেক ব্যাংকে কি হয় তাদের মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ রিজার্ভ ব্যাংকে জমা রাখতে হয়। এবার সেটাকে আমরা বলি সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। এবার এই টাকাটা যদি বেশি জমা রাখে রিজার্ভ ব্যাংক তাহলে কম টাকা ঋণ দিতে পারবে, আর যদি কম টাকা জমা রাখে বেশি টাকা ঋণ দিতে পারবে। নেক্সট হচ্ছে খোলা বাজারে কার্যকলাপ, যেটাকে ওএমও বা ওপেন মার্কেট অপারেশন বলা। রিজার্ভ ব্যাংক কি করে অনেক সময় সরকারি ঋণপত্র কেনা বেচা করে। সরকার